আওয়ামী লীগ জোটে ভিড়ে নির্বাচনী হিসাব নিকাশ কষতে চাইছেন আউয়াল সাকিবের মতো দুই পল্টিবাজ সহ বেশ কয়েকজন নেতা। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু যাদের রাজনীতির শুরুই হয় পল্টি দিয়ে, তাদের পল্টিবাজি ঠেকানো যায় না। তাদেরকে দেশের জনগণ কেন কোনো রাজনৈতিক দলও বিশ্বাস করে তাদের প্রতীক তুলে দেবে না। নীতি থেকে দুর্নীতি, দুর্নীতি থেকে নীতি, কোনো জায়গায় পল্টি নিতে এক মুহূর্ত দেরি করেন না এসব নেতা। এমনই দুই চরিত্র জামাত শিবির থেকে পল্টি নেওয়া কল্যাণ পার্টির মহাসচিব ও অতিরিক্ত মহাসচিব। 2003 সালে শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা সেক্রেটারি ছিলেন কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন। তারপর শিবিরের হয়ে লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করেন। শিবিরের বিষয়ে যে কথা প্রচার আছে, বাংলাদেশে অনেক কর্মীকে আইনজীবী বানিয়ে বাংলাদেশের রাজনীতি করতে নিয়ে আসা হয়। এমনই একজন মামুন শিবির থেকে পল্টি নিয়েছেন একেবারে পুরোদস্তুর। শিবির যারা করে তাদের সবাই জামাতের রাজনীতিতে সক্রিয় হয়, কিন্তু জামাতের সাথে পল্টি নিয়েছেন এই দুই নেতা, মামুন ও সাকিব। নানা হিসেব নিকেশ কষে শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জু নেতৃত্বাধীন আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টিতে যোগ দেন মামুন সাকিব। সেখানেও ঠাঁই হয়নি এই দুই পল্টিবাজের। বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা করে পল্টি নেয় এবি পার্টি থেকে, যোগ দেন কল্যাণ পার্টিতে। তবে সাকিব ও মামুন দুজনের কাছে জানতে চাইলে তারা এবি পার্টিতে থাকার কথা অস্বীকার করেন। কিন্তু সামাজিক মাধ্যমে ভেসে বেড়ানো ছবি ও নানা মাধ্যমে দেখা যায় দুজনই এবি পার্টির সদস্য ছিলেন। তারা লিখিতভাবে মেসেজে এবি পার্টিতে থাকার কথা অস্বীকার করেন। এবি পার্টির সাথে কথা বলেও তাদের নাম পাওয়া যায়। কল্যাণ পার্টির মহাসচিব মামুন এবি পার্টির সহকারী সদস্য সচিব ও সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। অন্যদিকে সাকিব ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর কমিটির ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। একটি সংগঠনের এত বড় দায়িত্ব পালনের পরও তিনি অস্বীকার করেছেন তিনি কখনো শিবির করেননি। প্রশ্ন করা হয় তিনি তো এবি পার্টির সাথেও পল্টি নিয়েছেন, তাও অস্বীকার করেন। তবে এবি পার্টির সাথে কথা বলে জানা যায় তিনি এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। কল্যাণ পার্টির বিভিন্ন সূত্রে জানা গেছে দলটিতে জামাত শিবিরের সাথে পল্টি নেয়া ডজন খানিক নেতা রয়েছেন, যারা এখন কল্যাণ পার্টিকেও ডোবালেন। প্রশ্ন উঠে কিভাবে ডোবালো, সেই উত্তরে আসি। 2018 সালেও সৈয়দ ইব্রাহিমকে দিয়ে বেশ কয়েকজন কূটনীতিক ও বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে নিয়ে রাজধানীর একটি হোটেলে মিটিং করেন এসব খলনায়ক। তবে ওই নেতাদেরকে বিএনপি না চিনলেও সৈয়দ ইব্রাহিমকে বেশ চাপে পড়তে হয়। বিএনপি সৈয়দ ইব্রাহিমকে সন্দেহ করতে থাকে। এবার বিএনপির সাথে পল্টি নেয়ার পর প্রমাণ হয়ে গেল বিএনপির সন্দেহ অমূলক ছিল না। সৈয়দ ইব্রাহিম একা নয়, জামাত শিবির থেকে পল্টি নেয়া নেতাগুলি এবার বিএনপির সাথে পল্টি নিল। তবে আওয়ামী লীগ শিবিরে গিয়ে যে আবার এসব নেতা পল্টি নেবে না, তার কোনো গ্যারান্টি নেই। জামাতের নেতাদের সাথে কথা বলে জানা গেছে নিজের স্বার্থ হাসিল করতেই এসব নেতা জামাত শিবির থেকে পল্টি নিয়েছেন, যাদের আদর্শের কোনো বালাই নেই। আজ এ পার্টি তো কাল এ পার্টি। এসব নেতাই সৈয়দ ইব্রাহিমকে ফাঁসাতে এক মুহূর্ত দেরি করেননি। সৈয়দ ইব্রাহিমের ইচ্ছার চেয়েও এসব পল্টিবাজ রং বদলানো নেতার কারণেই রাজনৈতিক উচ্ছিষ্টে পরিণত হয়েছে কল্যাণ পার্টির চেয়ারম্যান ও বয়োবৃদ্ধ এ নেতা। নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে একেবারে ধ্বংস করে দিয়েছেন সৈয়দ ইব্রাহিম। সম্প্রতি আমেরিকায় বসবাসরত সাংবাদিক কনক সরোয়ারের এক ভিডিওতে সাকিব ও অপুর কথোপকথন পাওয়া যায়, যাতে শোনা যায় সাকিব নেতা হওয়ার স্বার্থে নিজের স্ত্রীর সাথে সৈয়দ ইব্রাহিমের ঘেঁষাঘেঁষিকেও মেনে নেন। নেতা হওয়ার লোভ কতটা নিচে নামালে স্ত্রীকেও ব্যবহার করছেন। কথাবার্তায় উঠে আসে সৈয়দ ইব্রাহিমের কদর্য চেহারা। কথাবার্তায় সেনাবাহিনীর চরিত্রকে ছোট করে কথা বলা হয়। এসব পল্টিবাজ নেতা যে সৈয়দ ইব্রাহিমকেও
উপর দিয়ে একরকম ভেতরে একরকম দেখতেন ও দেখাতেন, তা ওই কথোপকথনে উঠে আসে। জেন ইব্রাহিম এখনো 36 নম্বর লোক। ওনার যে ক্যাপাসিটি, এটা তো এক হওয়ার কথা, কিন্তু এক না কেন? কি জন্য? আমি আপনার বলি, জেন ইব্রাহিম আমার যেটা অনুমান, কোনো মেয়ের দুধ চিপতে গিয়ে বিয়ে করতে গিয়ে হয়তো বউ দেখে ফেলছে। জেন ইব্রাহিমের দোষ না। আর বলে যেহেতু এটা একটা বুর্জোয়া দল, অনেক মেয়েরা আসে, এই কারণে জেনারেল ইব্রাহিম তো বলছে যে দেখো আমি কোনো মেয়ের সাথে কথা বলে আমার ওয়াইফ এটা খুব বেশি। হ্যাঁ, আমি আপনাকে এটা ঘটনা কি এই বয়সে এই ধরনের এইগুলো? এটা বয়স বলিয়েন না, আপনি একজন দায়িত্বশীলের জন্য বলতেছি। ওনার একটা অভ্যাস হচ্ছে, উনি যে কোনো মেয়েদেরকে মেয়ে ধরে ব্রা থাকে না, একটু এমনি করে ধরে না। এটা আপনি আমি আমার বউয়ের সাথে ওনার ওয়াইফ যদি থাকে, আমার বউর দিকে তাকেও সে কথা বলে না। সে মূলত দুনিয়াতে কারে ডরায়? ফোরকানি ইব্রাহিম খারাপ না, কিন্তু সে একটু করা হয়েছে কেন? যেহেতু 2-3টা কেস ধরা খাইছে ঈদের দিনও তো রেখার সাথে যেটা করবেন, তাহলে এক কাম দুই কাম করতে। জেন ইব্রাহিম যদি বিতর্কিত হয়, তাহলে কিন্তু আমার সবাই বিতর্কিত। ওনাকে আমরা চরিত্রবান করে রাখবো। এটা কিন্তু মার্কেটে আসতে দিব না। এটা যদি বাই চান্স মার্কেটে আসে, তাহলে কিন্তু আমরা শেষ। সে তো শেষ। মানুষ তো জানে এর মতো ইমানদার মানুষ, আল্লাহ মানুষ কম আছে। মেয়ে দেখলে এই দিক দিয়ে অভ্যাস হয়ে গেছে আর কি, অভ্যাস হয়ে গেছে। আচ্ছা যাক, তাইলে আমার আর কোনো দুঃখ নাই ভাই। আমার এটা নিয়ে রেখার মনটা খুব খারাপ যে রেখারে সবসময় একটা ইনসাল্টের দৃষ্টিতে দেখে ইব্রাহিমের বউ। এটা নিয়ে হ্যাঁ, ইভেন ইনসাল না, ওটার দৃষ্টিতেই। এবং মেয়েটার জন্য ইয়ার সামনে এটা কি বলে, ওটার সম্পর্কে নাম কি জানো? রিপনের সামনেই আমাকে চার্জ করতেছে যে তোমার বাসায় আর যাতে রেখা না আসে। আমাকে উদ্দেশ্য করে বলছে জেন ইব্রাহিমের বর্ষা ঘরের মধ্যে তুল কালাম কাণ্ড হয়েছে। প্রথমে ডিসিশন হয়েছে কি যে রেখা পার্টি করবে না। কার বক্তব্য? ফোরকান ইব্রাহিমের বক্তব্য। আচ্ছা, ও পার্টি করতে পারবে না কেন? জেন ইব্রাহিম ওকে পছন্দ করছে। আচ্ছা, জেন ইব্রাহিম তখন বাসায় আসেনি, আমাকে ডাকাইছে চান্স, নাহলে আমি পার্টি করতে পারবো না, আমরা সবগুলো চলে যাবো, আমার এত বড় পার্টির দরকার নেই, আমার জামাই দেওয়া দরকার। তার আবেগী বক্তব্য। আমার বউ বসা না রে, ফুরকান ইব্রাহিম তো প্রায় সময় দেখছে যে রেখারে নিয়ে সে করে। এটা হচ্ছে, এটা আমার বউ এতটা ম্যাচিউর, আমার বউ আমাকে বলতেছে এই পার্টির জন্য রেখাকেই দরকার। মানে উনি কি সবাই লাগে থাকবে? কিন্তু এই যে ওনার মধ্যে ওই যে বলে না যে ঘর পোড়া গরু আকাশে মেঘ দেখলে, ওনার সাইকোলজিক্যালি সেট হয়ে গেছে। এটা হচ্ছে বিষয়। আর ওনার মধ্যে কিছুটা ত্রুটি মুক্ত উনি নন। ত্রুটি মুক্ত না ওঠার সাথে বেশিরভাগ আর্মির লোকেরা ওই স্ট্যান্ডার্ড রাজনৈতিক ক্যারেক্টার ওনার মাঝে এখনো আসে নাই, পরিপূর্ণতা পায়নি। এই গ্যাপটাই তো ওনারে পিছায় রাখছে। আচ্ছা, আমি আপনাকে এই ফুরকান ইব্রাহিমকেই দুর্বল করতে হবে। মেইনলি কেন দুর্বল করতে হবে? ফুরকান ইব্রাহিম জেন ইব্রাহিমকে উঠতে দিতেছে না। জেন ইব্রাহিমকে উনি ওনার হাজবেন্ড হিসেবে রেখে দিতে চায়। এটা করলে তো হবে না, রাজনীতিতে তো এত সন্দেহ নিয়ে। আর এই বয়সে জেনারেল ইব্রাহিম চাইলেও তো অনেক কাজ এখন করতে পারবে না। ঠিক আছে, এখানে হাত দিছে, এটা স্কিপ করতে হবে। যেখানে আমি স্কিপ করে গেছি রে বাবা, উনি সাকিবের দেখলে এম করে ধরে, আমার বউ আমার সামনে আমি স্কিপ করে গেছি, যেখানে আমি করা লোক। আরে বাবা, এই বয়সে তার মধ্যে সে চাইলেও তো মেয়ে পারবে না। আমার বউ ডাক্তারেও বুঝতেছে, আমাকে বলছে রাজনীতিভাবে যদি আমি একটু সুবিধা তোমাকে যদি সুযোগ করে না দিই, তুমিও রান করতে পারবে না। আজকে আপনার সাথে খোলামেলা কথা বলে বললাম, এবং এই কথাগুলো আমি সেক্রেটারিয়ানকেও জানাইছি, ডক্টর সাহেব চৌধুরীও জানাই। ওনাকে একটু এরকম অভ্যাসটা এটা সেক্রেটারিয়ান খেয়াল করছে। তো আছে ফ্যামিলির ইন্টারনাল বিষয় আমি সব জানি, ইচ্ছে করে বলতেছি না। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি এ ধরনের মৌসুমী নেতাদের ব্যাপারে যে সতর্ক, তার অনেক দৃষ্টান্তই পাওয়া যায়। বিএনপির তৈমুর ও শামসের মুবিন, আওয়ামী লীগের মুরাদ জাহাঙ্গীরের মতো এবার দেখা গেল সৈয়দ ইব্রাহিম, আউয়াল সাকিবকে। কল্যাণ পার্টিতে থাকা জামাত, ছুট এসব নেতার টার্গেট এমপি হওয়া। কল্যাণ পার্টি থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কাগজে দেখা যায় মামুন কক্সবাজার 1 আসনের চকরিয়া থেকে মনোনয়ন নিতে চান। এছাড়া সাকিব মনোনয়ন চান ঢাকা 4 অথবা 5 আসন থেকে। এবং জামাত শিবিরের সাথে পল্টে নেওয়া এইসব নেতা কল্যাণ পার্টির হয়ে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করার পরিকল্পনা করছে।
শেষ পর্যন্ত এসব নেতা হালে পানি পাবেন তো? যখন বিএনপি জামাত রাজপথে আন্দোলন করছেন, শত শত নেতা জেল খাটছেন, প্রাণ দিচ্ছেন, তখন এইসব চুনোপুটি নেতা বিশ্বাসঘাতকতায় মেতে উঠেছেন। রাজনীতিতে হঠাৎ কিছু করে ফেলার নেশায় যারা মত্ত, তাদেরকে কিন্তু চরম খেসারত দিতে হয়। খেসারত দিতে হয় সেসব দলকেও, যার জ্বলন্ত প্রমাণ আউয়াল সাকিব ও যার প্রমাণ কল্যাণ পার্টি। আজ এখানেই থামছি। এ ধরনের বিশ্বাসঘাতকদের তথ্য পেলে সাথে সাথে হালচালকে জানান। আমরা এদের মুখ্য উন্মোচন করতে বদ্ধপরিকর। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ধন্যবাদ।